ওং স্থাপকায়শ্চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ আশ্বিনের শুক্লা চতুর্দশী, সপ্তমী, অষ্টমী ও নবমী 3 দিন মহামায়ার পূজা মহোৎসব হইয়া গিয়াছে। দশমীতে বিজয়া, তদুপলক্ষে পরস্পরের প্রেমালিঙ্গন ব্যাপার সম্পন্ন হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কলিকাতার অন্তর্বর্তী সেই শ্যামপুকুর নামক পল্লীতে বাস করিতেছেন। ঠাকুরের শরীরে কঠিন ব্যাধি, গলায় ক্যান্সার। ঠাকুর বলরামের বাড়িতে যখন ছিলেন, কবিরাজ গঙ্গাপ্রসাদ দেখিতে আসিয়াছিলেন। তাহাকে ঠাকুর জিজ্ঞাসা করিয়াছিলেন, এ রোগ সাধ্য না অসাধ্য? কবিরাজ কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেন নাই। তিনি শুধু চুপ করিয়াছিলেন। ইংরেজ ডাক্তারেরাও রোগটি অসাধ্য একথা ইঙ্গিত করিয়াছিলেন। এক্ষণে ডাক্তার সরকার চিকিৎসা করিতেছেন। আজ বৃহস্পতিবার, 22 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। শ্যামপুকুর স্থিত একটি দ্বিতল গৃহ মধ্যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ। দুতলা ঘরের মধ্যে শয্যা রচনা হইয়াছে, তিনি তাহাতে উপবিষ্ট। ডাক্তার সরকার, শ্রীযুক্ত ঈশানচন্দ্র মুখোপাধ্যায় ও আরো অনেক ভক্তেরা তাহার সম্মুখে এবং চারিদিকে সমাসীন। ঈশান বড় দানী ছিলেন। তিনি পেনশন লইয়াও দান করেন, আবার ঋণ করেও দান করেন, আর সর্বদাই তিনি ঈশ্বর চিন্তায় থাকেন। ঠাকুরের পীড়া শুনিয়া তিনি দেখিতে আসিয়াছেন। ডাক্তার সরকার চিকিৎসা করিতে আসিয়া 6-7 ঘণ্টা করিয়া ঠাকুরের কাছে থাকিতেন। শ্রী রামকৃষ্ণকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ও ভক্তদের সহিত পরম আত্মীয়ের ন্যায় ব্যবহার করেন। তখন রাত্রি প্রায় 7টা হইয়াছে। বাহিরে জ্যোৎস্না, পূর্ণাবয়ব নিশানাথ যেন চারিদিকে সুধা ঢালিয়াছেন। তাহার ভিতরে দীপালোক, আর ঘরে অনেক লোক। অনেকে মহাপুরুষ দর্শন করিতে আসিয়াছেন। সকলেই এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রহিয়াছেন। সকলেই শুনিবেন ঠাকুর কি বলেন ও দেখিবেন তিনি কি করেন। ঈশানকে দেখিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, যে সংসারী ঈশ্বরের পাদপদ্মে ভক্তি রেখে সংসার করে, সে ধন্য, সে বীর পুরুষ। যেমন কারো মাথায় 2 মণ বোঝা আছে, আর বর যাচ্ছে, মাথায় বোঝা, তবু সে বর দেখছে। যদি খুব শক্তি না থাকে তাহলে এরকম হয় না। যেমন পাকাল মাছ পাকে থাকে, কিন্তু তার গায়ে একটুও পাক নাই। আবার পানকৌটি
জলে সর্বদা ডুব মারে, কিন্তু পাখা একবার ঝাড়া দিলেই গায়ে তার আর জল থাকে না। সেরকম সংসারের নির্লিপ্তভাবে থাকতে গেলে কিছু সাধন করা চাই। দিন কতক নির্জনে থাকা দরকার। তা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক বা 1 মাস হোক, কিছুদিন থাকলেই হলো। সেই নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়, আর সর্বদা তাকে ব্যাকুল হয়ে ভক্তির জন্য প্রার্থনা করতে হয়। আর মনে মনে বলতে হয়, আমার এ সংসারে কেউ নাই। আমি যাদের আপনার বলি তারা দুদিনের জন্য। ভগবান আমার একমাত্র আপনার লোক। আমার নিজের লোক বলতে একমাত্র ভগবান, তাছাড়া আর কেউ নয়। তিনিই আমার সর্বস্ব। হায়, কেমন করে তাকে পাবো? ভক্তি লাভের পর সংসার করা যায়। যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। সংসার জলের স্বরূপ, আর মানুষের মনটি যেন দুধ। জলে যদি দুধ রাখতে যাও, তা দুধে আর জলে এক হয়ে যাবে। তাই নির্জন স্থানে দই পাততে হয়, আর দই পেতে মাখন তুলতে হয়। মাখন তুলে যদি জলে রাখো, তাহলে আর মিশবে না, নির্লিপ্ত হয়ে ভাসতে থাকবে। ব্রহ্মজ্ঞানীরা আমায় বলেছিল, মহাশয়, আমাদের জনক রাজার মতো, তার মতো নির্লিপ্তভাবে আমরা সংসার করব। আমি তাদেরকে বললুম, নির্লিপ্তভাবে সংসার করা বড় কঠিন। মুখে বললেই জনক রাজা হওয়া যায় না। জনক রাজা হেঁট মুন্ডু হয়ে ঊর্ধ্ব পদ করে কত তপস্যা করেছিলেন। তোমাদের হেঁট মুন্ডু বা ঊর্ধ্বপদ হতে হবে না, কিন্তু সাধন চাই, নির্জনে বাস চাই, আর নির্জনে জ্ঞান লাভ, ভক্তি লাভ করে তবে গিয়ে সংসার করতে হয়। দই নির্জনে পাততে হয়। যদি ঠেলাঠেলি নাড়ানাড়ি করলে সে দই আর বসে না। জনক নির্লিপ্ত বলে তার একটি নাম হলো বিদেহ, কিনা দেহে দেহ বুদ্ধি নাই। সংসারে থেকেও তিনি জীবনমুক্ত হয়ে বেড়াতেন, কিন্তু দেহ বুদ্ধি যাওয়া অনেক দূরের কথা। তার খুব সাধন চায়। জনক রাজা ভারী বীর পুরুষ। তিনি 2খানা তরবার ঘুরাতেন, একখানা জ্ঞানের আর একখানা কর্মের। যদি বলো সংসার আশ্রমের জ্ঞানী আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানী, এ দুইয়ের তফাৎ আছে কিনা, তার উত্তর এই যে দুই এক জিনিস। সংসার আশ্রমের জ্ঞানীও যা, আর সন্ন্যাস আশ্রমের জ্ঞানীও তাই। এটিও জ্ঞানী আর ওটিও জ্ঞানী, দুই এক জিনিস। তবে সংসারে জ্ঞানীরও ভয় হয়। কামিনী কাঞ্চনের ভিতর থাকতে গেলে একটু না একটু ভয় আছে। ধরো না, কাজলের ঘরে থাকতে গেলে যত সিয়ানাই হও না কেন, কালো দাগ একটু না একটু গায়ে লাগবে। যদি মাখন তুলে নতুন হাঁড়িতে রাখো, তাহলে মাখন নষ্ট হবার সম্ভাবনা থাকে না। আর যদি ঘোলের হাঁড়িতে রাখো,
তাহলে সন্দেহ হয় যে মাখন নষ্ট হতে পারে। খই যখন ভাজা হয়, 2-4টে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতো, তাদের গায়ে একটুও দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতো সুন্দর হয় না, একটু গায়ে দাগ থাকে। ঠিক তেমনি যারা সংসার থেকে সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে, তবে ঠিক এই মল্লিকা ফুলের মতো দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। জনক রাজার সভায় একটি ভৈরবী এসেছিল। তার স্ত্রীলোককে দেখে জনক রাজা হেঁট মুখ হয়ে চোখ নিচু করেছিলেন। তখন তাই দেখে ভৈরবী বলেছিলেন, হে জনক, তোমার এখনো স্ত্রীলোককে দেখে ভয়? পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়। তখন কি স্ত্রী কি পুরুষ এই ভেদ বুদ্ধি থাকে না। যাই হোক, যদিও সংসারের জ্ঞানীর গায়ে দাগ থাকতে পারে, সে দাগে কোনো ক্ষতি হয় না। চন্দ্রে কলঙ্ক আছে বটে, কিন্তু তাতে আলোর কোনো ব্যাঘাত হয় না। কেউ কেউ আবার জ্ঞান লাভের পর লোকশিক্ষার জন্য কর্ম করে, যেমন জনক, নারদ, এরা সব লোকশিক্ষার জন্য কর্ম করেছিলেন। লোকশিক্ষার জন্য কর্ম করতে গেলে তাদের শক্তি থাকা চাই। ঋষিরা নিজের নিজের জ্ঞানের জন্য বিচরণ করে বেড়াতেন। তারা বীর পুরুষ। হাওয়াতে কাঠ যখন ভেসে যায়, যদি একটি পাখি বসে তাতেই সে ডুবে যায়, কিন্তু বাহাদুরি কাঠ যখন ভেসে যায়, তখন গরু, মানুষ, এমনকি হাতি পর্যন্ত তার উপর যেতে পারে। স্টিম বোট আপনিও যেতে পারে, আবার কত মানুষকেও পার করে দেয়। নারদ আচার্য বাহাদুরি কাঠের মতো, স্টিম বোটের মতো। কেউ খেয়ে গামছা দিয়ে মুখ মুছে বসে থাক, পাছে কেউ টের পায়। আবার কেউ কেউ একটা আম পেলে কেটে একটু একটু সকলকে দেয়, আর আপনিও খায়। নারদ আচার্য সকলের মঙ্গলের জন্য, জ্ঞান লাভের জন্য, জ্ঞান লাভের পরও ভক্তি রয়েছিলেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।